নমস্কার। আজকে আবার আমরা ৩ নম্বর এপিসোডে চলে এসেছি আর্থিক সাক্ষরতার বিষয়ে আলোচনা করার জন্য। তো প্রথম এপিসোডে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে সংজ্ঞা, আর্থিক সাক্ষরতা কাকে বলে এবং এটা আমাদের জীবনে কেন প্রযোজ্য সে বিষয়ে। এবং এই ব্যাপারে আলোচনা করতে করতে আমরা যেটা দেখলাম যে আর্থিক সাক্ষরতা একটা অনুশীলন, একটা প্র্যাকটিস। এটা কি আমাদের ইনকাম এবং এক্সপেন্ডিচার মানে আয় এবং ব্যয়ের মধ্যে একটা তারতম্য বজায় রাখার কৌশল, এবং এটা প্র্যাকটিস করতে হয়। তো তারপরের এপিসোডে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আয় ব্যয়ের মধ্যে যদি তারতম্য না থাকে তবে পরবর্তী ক্ষেত্রে আমরা কি কি আর্থিক অনিশ্চয়তার সম্মুখীন হতে পারি। তার মধ্যে মেইন যেই পয়েন্টসগুলো আছে সেগুলো হচ্ছে ১ নম্বর, যে এখন আর সেই পেনশন ব্যাপারটা উঠে গেছে ২০০৬-এর পর থেকে। সো থার্ড বেনিফিট আর পেনশন নেই, এখন পেনশন ফান্ড হয়েছে। তো পেনশন ফান্ড থেকে যে পেনশন পাওয়া যাবে সেটা অপ্রতুল, খুবই কম। এবং আগে যেটা ছিল সেটা এক ধরনের প্যাসিভ ইনকাম ছিল, যে ৬০ বছরের পর বা অবসরকালীন জীবনে আমাদের একটা রেকারিং আর্থিক একটা দিয়ে যেত, আর্থিক একটা সাম্যাবস্থা। এছাড়া আর একটা ব্যাপার আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ড। তো পেনশনের পরে যেটা আসে সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, যেটা আমরা এবং আমাদের মালিক দুপক্ষই দেয়। একটা প্রভিডেন্ট ফান্ড একটা অ্যাকাউন্টে জমা হয়, কিন্তু প্রভিডেন্ট ফান্ডের যে কর্পাসটা বা সঞ্চিত অর্থ সেটা যথেষ্ট অপ্রতুল আমাদের পরবর্তী জীবন নির্বাহ করার জন্য। কারণ প্রভিডেন্ট ফান্ডের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে বেসিক পের উপর একটা পার্সেন্টেজ, যেটা মালিকও দেয় এবং শ্রমিকদের থেকেও নেওয়া হয়। কিন্তু কথা হচ্ছে বিশেষ করে প্রাইভেট সেক্টরে বেসিক পে ব্যাপারটা এত কম হয়ে যাচ্ছে। ধরুন কেউ যদি ১ লাখ টাকা ইনকাম করে, তার বেসিক পে হয়তো ২০,০০০-২৫,০০০ টাকা। তো তার উপর 12% হিসাবে যে প্রভিডেন্ট ফান্ড কাটা হয় দুপক্ষ থেকেই, এবং তার উপর যেটুকু ইন্টারেস্ট দেওয়া হয়, সুদ দেওয়া হয়, সেটা পরবর্তী ক্ষেত্রে একটা বড় সড়ো একটা কর্পাস তৈরি করতে পারে না। তো সেটাও একটা আমাদের প্রবলেম, পরবর্তী জীবনের আর্থিক অনিশ্চয়তার মধ্যে আমরা পড়তে পারি। এছাড়া আরও কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেরকম এখন জব গ্যারান্টি নেই, বিশেষ করে প্রাইভেট সেক্টরে তো বটেই। এছাড়া বিভিন্ন এখন ব্যাঙ্কগুলো খুব সহজেই বিভিন্ন রকম লোন দিচ্ছে। তো সেই লোনগুলো আমরা নিচ্ছি, অ্যাভেল করছি। তো তার ফলে একটা লোন বার্ডেন আমাদের মাথার উপর চেপে বসেছে, যার ইএমআই শোধ করার একটা ব্যাপার থাকছে, সেই একটা ব্যাপার। এছাড়া আপনার মেডিকেল যে কস্ট, মেডিকেল এক্সপেন্ডিচার, সেটা কিন্তু বিগত ১৫-২০ বছরে প্রচুর বেড়েছে। হ্যাঁ, মেডিকেল ফেসিলিটি প্রচুর বেড়েছে, কিন্তু সঙ্গে মেডিকেল এক্সপেন্ডিচারও প্রচুর বেড়েছে। তো সেই মেডিকেল এক্সপেন্ডিচারের মধ্যে যদি কেউ পড়ে যান, সেখানে হসপিটালাইজেশন বলুন বা এমনি রেগুলার মেডিসিন কনজিউমের ব্যাপার বলুন, তো সেই ক্ষেত্রেও কিন্তু যেহেতু প্রচুর অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা আছে, সুতরাং ভবিষ্যতের আর্থিক অনিশ্চয়তার মধ্যে কিন্তু পড়ার একটা ব্যাপার থেকেই যায়। এছাড়া এখন বাচ্চাদের যেটা এডুকেশন, সেই এডুকেশনেরও কিন্তু কস্ট প্রচুর বেড়ে গেছে। তো এবং একজন বাবা বা মা হিসাবে তো প্রত্যেকেই চায় তার সন্তানকে অ্যাডিকুয়েট শিক্ষায় শিক্ষিত করতে, এবং সেই জন্য তারা মন প্রাণ লাগিয়ে তাদের যে অর্থ, সেই অর্থের একটা বড় অংশ তাতে ব্যয় করেন।
এবং কারণ হচ্ছে এটাও খুব স্বাভাবিক, কারণ সন্তানদের পেছনে যেই ব্যয় হচ্ছে, তো সেটা একটা যদি আমরা ইনভেস্টমেন্ট হিসাবে ধরি, তো যে কোনো বাবা মাই চায় যে সন্তানের ভবিষ্যৎ যাতে নিশ্চিত হয়। কিন্তু তুলনামূলকভাবে এডুকেশন এক্সপেন্ডিচারও প্রচুর বেড়ে গেছে, সেটাও কিন্তু একটা মাথায় রাখতে হয়। এছাড়া যে আছে যে মানুষের এখন আয়ু অনেক বেশি হয়ে গেছে। তো আগে যখন মানুষ স্বাধীনতার সময় যেটা ছিল হচ্ছে আমাদের অ্যাভারেজ যে লংজিভিটি আয়ুষ্কাল ছিল সেটা 55-56 ছিল, এখন সেটা 70-72-এর উপর হয়ে গেছে। এবং আমরা দৈনন্দিন আশেপাশেও দেখি, আমাদের বাড়িতেও দেখি যে বয়স্ক প্রচুর লোকজন আছেন যারা হয়তো 80-র উপরেও হয়ে গেছে, 85-87, ইভেন 90। সুতরাং 60 বছর বয়সের যদি অবসরকালীন বয়সটা ধরি, তবে তারপরে আরও প্রায় 20, 25, 30 বছর একজনকে অতিবাহিত করতে হয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু প্রচুর অর্থের একটা প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রেও যদি অ্যাডিকুয়েট অর্থ না থাকে, তো পরবর্তী ক্ষেত্রে সেই ক্ষেত্রেও কিন্তু একটা আর্থিক বাধার সম্মুখীন আমরা হতে পারি। এছাড়া ধরুন আগেকার দিনে নিউক্লিয়ার ফ্যামিলি ছিল, জয়েন্ট ফ্যামিলি ছিল, এখন হয়েছে নিউক্লিয়ার ফ্যামিলি। তো জয়েন্ট ফ্যামিলির কিছু অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, নিউক্লিয়ার ফ্যামিলির কিছু ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ সবই আছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা একটা আর্থিক প্রতিকূলতার সম্মুখীন হতে পারি, কারণ যখন যৌথ ফ্যামিলি ছিল তখন অনেক কিছু আয় অনেক কম ছিল, প্রপোর্শনেটলি সংসার খরচা যথেষ্ট কম যদি পার পার্সেন্ট হিসাবে ধরা যায়। তখন 10-15 জন ছিল, তো পুরো যে ব্যয়টা, সেই ব্যয়টা তাদের মধ্যে ভাগ হয়ে যেত। তো এখন সেটা হয়ে গেছে 3-4 জনে। তো সুতরাং প্রতি ব্যক্তির ক্ষেত্রে এই ব্যয়টা তুলনামূলকভাবে বেড়ে গেছে। এছাড়া আর একটা ব্যাপার আছে যেটা অস্বীকার করার মতো নয়, সেটা হচ্ছে আগেকার দিনে যেগুলো লাক্সারিয়াস ছিল, লাক্সারি আইটেম, ধরুন টেলিফোন, গাড়ি, এই জিনিসগুলো কিন্তু এখন আর লাক্সারি নেই। স্বাধীনতা সময় না, বা আজ থেকে 50 বছর আগে টেলিফোন, কারো বাড়িতে যদি টেলিফোন থাকতো পাড়ায়, তবে তাকে সবাই চিনত যে এই বাড়িতে টেলিফোন আছে। যেন সময় অসময়ে বাড়িতে যদি কোনো খবর দেওয়ার ব্যাপার থাকে, তবে ওনার টেলিফোন নাম্বার যদি রেখে দিই, তো আমি সেটা ব্যবহার করতে পারি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে মোবাইল, এবং খালি একজন নয়, একাধিক মোবাইল একজনের থাকছে, এবং মোবাইলগুলো কিন্তু প্রত্যেকটা ব্যবহার্য এবং ব্যবহার হচ্ছে। সুতরাং যেটা আগে ছিল লাক্সারি আইটেম, এখন কিন্তু ইউটিলিটি আইটেম হিসাবে এটা গণ্য হচ্ছে। এছাড়া ধরুন এসি, এই বিশেষ করে এখন যেই আপনার এই হিটের এফেক্ট যেটা হচ্ছে এবং পুরো পৃথিবী জুড়ে, তো সেই ক্ষেত্রে এখন কিন্তু অ্যাভারেজ গড় গরম সেটা কিন্তু বেড়েছে। তো সুতরাং আগে যেটা ছিল খালি পাখায় আমাদের হয়ে যেত, কিন্তু আমাদের এখন সামারে বা গ্রীষ্মকালে হয়তো পাখাটা পুরোপুরি আমাদের সাহায্য করে না। তো সেই ক্ষেত্রে আমাদের এসি বা কুলার, এই জিনিসগুলোর দরকার হচ্ছে। তো এইগুলো আর এখন লাক্সারি আইটেম হিসাবে এগুলোকে ট্রিট করা যাবে না, এগুলো কিন্তু এখন এসেনশিয়াল আইটেম হিসাবেই পড়েছে। আর একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যদি আমরা প্রাথমিক আমাদের এই আর্থিক যে স্বাধীনতা
বা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সির যদি আমি প্রাথমিক স্টেজ ধরি, যে আমাদের ফিনান্সিয়াল লিটারেসি অর্থাৎ আর্থিক সাক্ষরতা সেই সম্বন্ধে ধারণা, এবং যদি শেষ স্টেজ ধরি যে সেখানে আর্থিক একটা স্বাধীনতা, তো মাঝখানে দুটো পর্ব আছে। একটা হচ্ছে আমাদের আর্থিক গোল নির্বাচন করা, এবং আর একটা হচ্ছে সেই গোলগুলো হিসাবে আমাদের আর্থিক পরিকল্পনা করা, এবং সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করা, যাতে আমরা পরবর্তী ক্ষেত্রে আর্থিকভাবে স্বাধীনতা লাভ করি। এটা ছিল আগের 2 পর্বে। তো এবার আমরা আরেকটু ডেপথে যাব, একটু গভীরে যাব। তো তার আগে একটা রিকোয়েস্ট, যে আপনারা লাইক শেয়ার করুন এই চ্যানেলটিকে, এবং সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী যে ভিডিওগুলো হবে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে, এবং যেহেতু এটা একটা কন্টিনিউ প্রসেসে আসছে, সুতরাং আপনারা পরপর দেখলে অনেক আপনাদের ধারণা ক্লিয়ার হবে। তো সুতরাং আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে, এবং চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা এপিসোড দেখবেন যে যেগুলো নিয়ে কথা বলছি এগুলো প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু প্রবলেম, তো এইগুলোই আমরা কাটিয়ে ওঠার জন্য এই আলোচনা। তো এবার যেটা আমরা শুরু করছি এই পর্বে, সেটা হচ্ছে যে একটু গভীরে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের যে কনভেনশনাল ইকোনমিক থিওরি ছিল আগেকার দিনে, অর্থনৈতিক যে থিওরি, সেটা ছিল যে ইনকাম অর্থাৎ আয় সমান সমান ব্যয় এবং সঞ্চয়, মানে ইনকাম ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তো সেভিংসের ব্যাপারটা নিয়ে আমি পরে কথা বলবো পরের এপিসোডগুলোতে, তবে ছোট করে বলে রাখছি যে সেভিংসের ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে আমাদের ফিউচার কন্টিনজেন্সিতে, ভবিষ্যতে কোনো অনিশ্চয়তার মধ্যে যদি আমরা পড়ি, তবে আমরা কিছুটা আমাদের আয় থেকে যদি সঞ্চয় করে রাখি, সেটা আমাদের পরবর্তী ক্ষেত্রে আমাদের অনেক সাহায্য করবে, যেখানে আমাদের হঠাৎ করে কোনো খরচা করার জায়গা চলে আসবে তখন। তো সেটা হচ্ছে সঞ্চয়। তো আয় সমান সমান ব্যয় এবং সঞ্চয়। এবার আর একটা কথা বলছি, যে ফিনান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতার ব্যাপারে যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন স্ট্র্যাটার মানুষ, আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম আয়, কিন্তু কথা হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসির ব্যাপারটা কিন্তু আয় নিয়ে অতটা গুরুত্বপূর্ণ নয়। এটা গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যয় এবং সঞ্চয়। তো যেটা আমরা আগের এপিসোডে যেটা নিয়ে আমরা কথা বলেছি, সেই ক্ষেত্রে যে আমাদের কিছু আর্থিক অনিশ্চয়তা, এই আর্থিক অনিশ্চয়তাগুলো কাটাতে গেলে আমাদের খালি সঞ্চয় করলে চলবে না, আমাদের এই সঞ্চয় থেকে একটা পোর্শন আমাদের বিনিয়োগও করতে হবে, অর্থাৎ ইনভেস্টমেন্ট। কারণ সঞ্চয় ব্যাপারটা হচ্ছে যে খালি আমাদের একটা লামসাম একটা কর্পাস জোগাড় করা, যেখানে আমাদের মাথায় কিন্তু রিটার্নের ব্যাপারটা থাকে না। আর বিনিয়োগ যখনই ব্যাপারটা হয়, বিনিয়োগ মানে হচ্ছে একটি, আমি যত টাকা বিনিয়োগ করব আমি পাবো তার থেকে বেশি, এইটাই আমাদের মূল মন্ত্র বিনিয়োগের ক্ষেত্রে। তো এই সঞ্চয় বা বিনিয়োগ সম্বন্ধে আমরা পরবর্তী এপিসোডগুলোতে আলোচনা করব। তো আজকে এই এপিসোডে যেটা আলোচনা করছি আমরা, সেটা হচ্ছে আমাদের ব্যয়, এবং এটা একটা খুব ভাইটাল জায়গা। তো তার আগে একটা জিনিস বলে রাখি, যে একটা থাম্ব রুল বা একটা গোল্ডেন রুল আছে, সেটা হচ্ছে এই ব্যয় এবং সঞ্চয় বা বিনিয়োগের জন্য, সেটা হচ্ছে 70-30। অর্থাৎ আমরা যা আয় করি তার 70% আমরা ব্যয় করব, আর 30% আমরা বাঁচিয়ে রাখবো, সেটা সঞ্চয় এবং বিনিয়োগের জন্য। এটা কিন্তু একটা থাম্ব রুল।
সুতরাং কারো ক্ষেত্রে এটা 80-20 হতে পারে, কারো ক্ষেত্রে এটা 60-40ও হতে পারে। বিশেষ করে যারা নতুন জেনারেশন জাস্ট চাকরি বাকরি পেয়েছে বা ব্যবসায় ঢুকেছে এবং অন্যান্য কোনো লায়াবিলিটি সেইভাবে করে এখনো পর্যন্ত হয়নি, তো তাদের ক্ষেত্রে কিন্তু ওই ব্যয়ের প্রপোর্শনটা কম এবং সঞ্চয়ের প্রপোর্শনটা বাড়তেই পারে। সেগুলো নিয়েও আমরা পরে কথা বলবো। তো ব্যয় হচ্ছে যা আয় করি তার 70 ভাগ। এবার এই 70 ভাগকেও আবার আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 20। 50 + 20 70। তো এই 50 যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের রেগুলার ব্যয়, অর্থাৎ রেগুলার ব্যয় বলতে আমাদের নিত্য নৈমিত্য যেই ব্যয় আছে সেইগুলো উপর। আর 20 ভাগ যেটা বলছি সেটা হচ্ছে, দেখুন, প্রত্যেকে যখন আমরা চাকরি বাকরি করি, সুতরাং আমাদের যে ইনকাম হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের একটা ডিজায়ার থাকে, প্রত্যেকেরই একটা মনের ভেতরে একটা বাসনা থাকে কোনো ব্যাপারে। সেটা হতে পারে মোবাইল পারচেস, সেটা হতে পারে 2 হুইলার কেনা, সেটা হতে পারে বাড়ি কেনা বা তার ইএমআই দেয়া। তো এরকম বিভিন্ন আমাদের একটা মনের বাসনা থাকে। তো ওই বাসনা ফুলফিল করার জন্য আমাদের আয়ের আমরা 20 ভাগ রাখবো, আর 50 ভাগ রাখবো যেটা আমাদের নিয়মিত রেগুলার এক্সপেন্ডিচার। এবার এই রেগুলার এক্সপেন্ডিচার এটাকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেইলি এক্সপেন্ডিচার আর একটা নন ডেইলি এক্সপেন্ডিচার। তো ডেইলি এক্সপেন্ডিচার কি? অবশ্যই ডেইলি এক্সপেন্ডিচারের মধ্যে সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে প্রত্যেক দিনের খাবারের সংস্থান। সকালবেলা বাজার করি, তারপর আসি, সেটা রান্না হয়, সেটা খাওয়া হয়। সুতরাং এটা আমাদের একটা ডেইলি এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে। এছাড়া আরও ডেইলি এক্সপেন্ডিচার কীরকম পড়ে, যেরকম আমরা যদি আমরা এক্সপেন্ডিচারটা প্রতিদিনই করি না, কিন্তু যেহেতু তার ইউটিলাইজেশন বা তার ব্যবহার আমরা প্রত্যেক দিনই করি, সুতরাং এটাকে আমি ডেইলি এক্সপেন্ডিচার হিসাবে ধরছি। যেরকম আমাদের জামা কাপড়, তারপরে সেটা জামা প্যান্ট হতে পারে, মহিলাদের ক্ষেত্রে চুড়িদার শাড়ি ইত্যাদি হতে পারে, এইগুলো প্লাস ইনার গার্মেন্টস প্রত্যেকের, সেইগুলো হতে পারে যেগুলো আমরা রেগুলার ব্যবহার করি। এছাড়া আমরা কিছু রেগুলার ব্যবহার করি টয়লেটারিজ, যেরকম আমরা টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, এই জিনিসগুলো। প্লাস তারপর আমরা আবার ব্যবহার করি কি, আমরা প্রত্যেক দিন হয়তো বডি স্প্রে ইউজ করছি, বিভিন্ন ফ্রেগরেন্স ইউজ করছি, পারফিউম। মহিলারা হয়তো প্রতিদিন তাদের কিছু ক্রিম, তারপরে লিপস্টিক, নেল পলিশ ইত্যাদি ওনারা ব্যবহার করেন। তো এইগুলোকেও আমরা ডেইলি ইউটিলাইজেশনের মধ্যেই রাখছি। এছাড়া আমাদের কিছু ডেইলি ব্যাপার হচ্ছে যে, যখন আমরা ব্যবসা স্থানে যাই বা আমরা চাকরির জায়গায় যাই, তো আমাদের একটা কনভেন্স আছে, প্রত্যেক দিন আমাদের একটা খরচা আছে যাওয়ার। সেটা হতে পারে যে বাসে যাচ্ছি বা ট্রেনে যাচ্ছি সেগুলোর খরচা, বা আমরা যদি 2 হুইলারে যাই বা 4 হুইলারে যাই, তো সেই ক্ষেত্রেও একটা এক্সট্রা খরচা। তো সেই খরচাগুলো আমরা প্রত্যেক দিনই হচ্ছে। প্লাস গিয়ে হয়তো আমাদের কিছু লাঞ্চ বা টিফিনের জন্য খরচা হচ্ছে, বিশেষ করে বড় শহরগুলোতে, যেখানে বাড়ি থেকে টিফিন নিয়ে যাওয়া প্রবলেম হয়। বাড়ি থেকে টিফিন নিয়ে গেলেও সেটাও রেগুলার খরচার মধ্যে পড়বে, বা বাইরে যদি খাই আমরা সেটাও রেগুলার খরচার মধ্যে পড়ে। সুতরাং এই জিনিসগুলো আমরা নিয়মিত বা ডেইলি প্রতিদিনের খরচা হিসাবে এগুলোকে আমরা ধরব। আর কিছু খরচা আছে যেগুলো আমরা হয়তো প্রতিদিন করি না, কিন্তু পিরিয়ডিক্যালি আমাদের সেই খরচাপাতিগুলো লাগে। তার মধ্যে প্রথম হচ্ছে, যদি আমরা ভাড়া বাড়িতে থাকি তার ভাড়া দেয়া,
মাস শেষে ভাড়া দেয়া, বা ইলেকট্রিসিটি কনজিউম করি তো ইলেকট্রিসিটি বিল দেয়া, মোবাইলের বিল জমা দেয়া, এবং যদি কারো ওই 2 হুইলার বা 4 হুইলার থাকে তার পিরিয়ডিক্যালি একটা মেনটেনেন্স সার্ভিস, সেগুলো, এই জিনিসগুলো থাকছে। প্লাস আর একটা জিনিস খুব বড়োভাবে হয়, সেটা হচ্ছে রেগুলার হিসাবে না হলেও আমাদের প্রত্যেক বছরই হয়তো আমরা কোথাও ঘুরতে যাই, বা আমাদের কিছু আত্মীয় স্বজনের ব্যাপার আছে যে ক্ষেত্রে আত্মীয় স্বজন আসছে বা আমরা তাদের বাড়ি যাচ্ছি, আত্মীয় স্বজন, বিভিন্ন সামাজিক আমাদের লোকলৌকিকতাগুলো আছে, সেইগুলোর ক্ষেত্রে বিশেষ করে বিবাহ, অন্নপ্রাশন, এইগুলো ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা হয় কোথাও যাই বা আমাদের বাড়িতে কোনো এই অনুষ্ঠানগুলো হয়, তো তখন লোকজন আসে বা আমরা কোথাও যাই, তো আমরা কোথাও গেলে তারও একটা খরচা আছে, প্লাস প্রেজেন্টেশন দেয়া, সেগুলোরও খরচা আছে, অস্বীকার করার তো উপায় নেই। এবং যত নিকট আত্মীয় হয় সেই ক্ষেত্রে আমাদের উপহার সামগ্রীর মূল্যটাও বৃদ্ধি হয়। তো এইগুলো আমরা দৈনন্দিন হিসাবে হয় না, কিন্তু এটা রেগুলার, মানে প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু এগুলো ব্যবহার করি, মানে দেখি আর কি, এবং আমাদের তার জন্য খরচা করতেই হয়। তো এইগুলো হচ্ছে নন ডেইলি এক্সপেন্ডিচার। তো এর মধ্যে আপনারাও কিছু, মানে যদি আপনারা নিজেরা নোট করেন কোনগুলো ডেইলি, এবং আমি তো বলবো যে প্রত্যেকে অ্যাডভাইস করবো যে আপনারা একটুখানি খরচাপাতিগুলো একটু লিখে লিখে করার চেষ্টা করবেন। আমরা পরে এইগুলো নিয়েও আলোচনা করব। তো সেই ক্ষেত্রে দেখবেন যে আরও অনেক কিছু খরচা আপনি দেখতে পাবেন যেগুলো আমরা প্রতিনিয়ত করছি, ডেইলি করছি, বা আমাদের কিছু খরচাপাতি সেইভাবে করে মানে নন ডেইলি খরচার মধ্যে আমরা ধরতে পারি। এবং এটা হচ্ছে 50 ভাগ। আর 20 ভাগ যেটা বললাম, সেই 20 ভাগ হচ্ছে আমাদের ডিজায়ার বা মনের বাসনা পূর্ণ করার জন্য। তো মনের বাসনা পূর্ণ করা কি, ধরুন আমি একটা ভালো মোবাইল কেনার ব্যাপার আছে, এবার সেই মোবাইলের তো ইএমআই দিতে হবে, বা এটা অনেকেরই 2 হুইলার কেনার একটা বাসনা থাকে, তো সেই ক্ষেত্রে, বা কারো ক্ষেত্রে একটু বন্ধুবান্ধবের সঙ্গে কোথাও ঘোরাঘুরি করা, বা একটু রেস্টুরেন্টে যাওয়া, সেটা বাড়ির লোকের সঙ্গে হতে পারে, বন্ধুবান্ধবের সঙ্গে হতে পারে, এগুলো আমাদের মনের কিছু ইচ্ছে। তো এই ইচ্ছেগুলো তো পূরণ করতে হবে আমাদের। বা কারো ক্ষেত্রে কখনো মনে হয় যে একটা বাড়ি কিনি, তো বাড়ি কিনতে গেলে তার যে ইএমআই দেয়া, তো সেইগুলো তো মনের ইচ্ছে, তো সেইগুলো আমরা করব। এবং সেটা কি করব, আমরা যে আয় করি তার 20 ভাগ আমরা রাখবো এই আমাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য। তো এটা কিন্তু ফাঞ্জেবল, অর্থাৎ কারো ক্ষেত্রে দেখা যায় যে যদি 50 ভাগের জায়গায় 40 ভাগ হয়, তবে সেই ক্ষেত্রে কিন্তু সে ওই 20 ভাগের জায়গায় 30 ভাগও হতে পারে। বা কারো ক্ষেত্রে যদি বার্ডেন বেশি থাকে, তো 50 ভাগের জায়গায় সেখানে 60 ভাগ হতে পারে, তো সেই ক্ষেত্রে 10 ভাগ থাকবে। এবং এইগুলো কিন্তু গোল্ডেন রুল, মানে এইগুলো মানে কোনো থাম রুল, এগুলো কোনো অ্যাবস্ট্রাক্ট নেই যে এইটাই করতে হবে। কিন্তু কথা হচ্ছে যে ওই আর্থিক সাক্ষরতার ব্যাপার বললাম, এই আর্থিক সাক্ষরতা যদি থাকে, তবে আমরা এই প্রপোর্শনেট দেখবেন যে প্রচুর বেড়ে গেছে। আমি অনেককেই প্রশ্ন করেছি, বা আপনারাও করছে, বলে আমি খরচা সামলাতে পারছি না। অবশ্যই খরচা সামলাতে ওনারা পারছেন না, তো এবার কিন্তু সামলাতে তো হবে। তো এই আর্থিক সাক্ষরতা ব্যাপারটা যদি থাকে, ওই আয় আর ব্যয়ের মধ্যে একটা তুলনামূলক সামঞ্জস্যতা যদি বজায় রাখা যায়, কিছু ক্ষেত্রে হয়তো আমাদের শর্ট টার্মে স্যাক্রিফাইস করতে হতে পারে। হয়তো আমি একটা করার চেষ্টা করি, আপনার একটা বাড়ি কেনার বা গাড়ি, কিন্তু সেটা এই মুহূর্তে আমার পক্ষে পসিবল নাও হতে পারে, এটা পরবর্তী ক্ষেত্রে পসিবল হবে, কারণ আয়ও বাড়বে। তো আমরা পরের
এপিসোডে যেটা দেখব সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে আমরা কথা বলবো, এবং আমরা শেষে গিয়ে পুরো জিস্ট একটা ধারণা আমরা করে নেব। তো আবার বলছি যে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলকে। যত বেশি আপনারা এগুলো করবেন তত বেশি আমি উৎসাহিত হব, এবং এই আর্থিক সাক্ষরতার এই বিষয়টা যখন শেষ হবে আমরা আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের কিন্তু রেগুলার বেসিসে আমরা এগুলো ফেস করি কম বেশি। তো আপনাদের যদি কমেন্ট পাই কোন বিষয়ে আমরা কথা বলবো, তবে সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হবে বিষয় নির্বাচন করে সেই সম্বন্ধে আলোচনা করা। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।